রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প উইথ রায়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নারীকে আমরা যুগ যুগ ধরে পূজা করি, তাকে মা দুর্গার রূপে দেখি, কিন্তু দুঃখের বিষয় হলো যে সমাজে নারীকে দেবীর আসনে বসানো হয়, সেই সমাজেই নারী বারবার অবমাননার শিকার হয়। আজকের পৃথিবীতে কত অসহায় নারী ধর্ষণের শিকার হয়ে সমাজের কাছে লাঞ্ছিত হচ্ছে। একদিকে যেমন তাকে পূজার আসনে বসানো হয়, অন্যদিকে তার দেহে নেমে আসে দানবীয় লালসার থাবা। আজকে আপনাদের জন্য এক অসহায় নারীর উপর অত্যাচারের কাহিনী অবলম্বনে লেখিকা ঋতুপর্ণা গোড়াইয়ের কলমে ধর্ষিত দুর্গা। গল্পটা মন দিয়ে শুনুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প, ধর্ষিত দুর্গা। আজ বিজয়া দশমী। মা দুর্গা আজ চলে যাবেন। শরতের সাদা নীল মেঘ, কাশফুলে ভরে থাকা মাঠ, বাতাসে লেগে থাকা পুজো পুজো গন্ধ এক নবীন অনুভূতির ছোঁয়া জাগায় দুর্গার মনে। বাইরে শরতের আকাশে মেঘ ও হাওয়ার লুকোচুরি দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে পড়েছিল সে। মনে কত ইচ্ছা, চোখে কত স্বপ্ন এই 17 বছরের কিশোরীর। কল্পনার জগতে ডুবে থাকা দুর্গার হঠাৎ ডাক পড়ে, দুর্গা, দুর্গা, হ্যাঁ দুর্গা, কোথায় কোথায় ঘুরছিস? হ্যাঁ মা, এই তো এলাম। কাজের সময়টিতে ঠিক উধাও হয়ে যাস না। কাজ করি মেয়ে একটা, যেমন মা তেমনি তার মেয়ে। উনি তো চলে গেলেনই, আবার আমার মাথায় একটা বোঝা চাপিয়ে দিয়ে গেলেন। সাথে নিয়ে গেলে কি হতো? ওহ, আমার সংসারের বোঝা বাড়তো না। তোমাকে কিছু করতে হবে না মা, আমি খাবার বানিয়ে দিচ্ছি। মা নিকুচি করেছে তোর মা ডাকে। এখন তাড়াতাড়ি খাবার বানিয়ে ফেলো। নেহার মামারা আর তাদের 3 বন্ধু আসছে দশমীতে প্রণাম জানাতে। কোনোটাতে খামতি থেকে যায় না যেন, বলে দিলাম। আর শোনো, বাথরুমে কাপড় আছে, সেগুলো ধুয়ে মুছে ঘরগুলো পরিষ্কার করে দেবে। আমি আমার রাজকন্যা নেহা আর বাবলুকে বাইরে নিয়ে বেড়াতে যাব, প্রতিমা দেখতে যাব। এই বলে সাজগোজ করে দুর্গার সৎমা এবং তার 2 ছেলে মেয়ে বেরিয়ে গেলেন বাড়ির থেকে। দুর্গার যখন 5 বছর, তখন সে মা হারা হয়। তার মায়ের ক্যান্সার হয়েছিল, তাই আর মেয়েকে আগলে রাখতে পারলেন না। মায়ের মৃত্যুর পর তার বাবাই তার কাছে সব ছিলেন। মাও এবং বাবাও দুজনেই তার কাছে প্রিয় ছিল। ঠাম্মা তখনও বেঁচে ছিলেন, তবে দুর্গার বাবা তাকে কখনো একা ছাড়তেন না। বাবাই ঘুম থেকে ওঠাতেন, স্নান করিয়ে মাথায় বিনুনি করে দিতেন, খাইয়ে দিয়ে স্কুলেও পাঠাতেন। আবার সন্ধ্যায় কাজ করে ক্লান্ত হয়ে থাকলেও তাকে নিয়ে পড়াতে বসাতেন। গান গেয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন।
সত্যি বলতে দুর্গা তার মায়ের কথা বেশি মনে পড়তো না। একটু মন খারাপ করলেই বাবা তাকে নানা ধরনের গল্প শোনাতেন, তার সাথে খেলতেন। তখন তার আর মন খারাপ থাকতো না। তবে দুর্গার ঠাম্মা মেনে নিতে পারছিলেন না তার ছেলে এভাবেই সারা জীবনটা নষ্ট করুক। অনেকবার তিনি তন্ময়বাবুকে বলেছিলেন, একটা বিয়ে করে নে, কতদিন এভাবে মেয়েকে একা একা সামলাবি বল দেখিনি? তাছাড়া বংশধরের মুখ না দেখেই মরবো নাকি আমি? তন্ময়বাবু কিন্তু বলে দিয়েছিলেন যে তিনি বিয়ে করবেন না। তিনি মনে করতেন সৎ মা এলে দুর্গার হয়তো লালন পালন ভালো হবে না। অনেকবার বলেও যখন কাজ হয়নি, দুর্গার ঠাম্মা অনিমা দেবী প্রতিজ্ঞা করেন যে যদি তন্ময় বিয়ে না করে তাহলে সে জলগ্রহণ করবে না, মরবে তো মরণই ভালো। ঠাম্মার এই অবস্থা দেখে দুর্গা সারাদিন কেঁদে কেঁদে তার বাবাকে বলতে থাকে, বাবা, নতুন মা আনো আমার জন্যে, না হলে যে ঠাম্মা আমাদের ছেড়ে চলে যাবে। দুর্গা চোখের জল সইতে না পেরে তন্ময়বাবু বিয়ের প্রস্তাবে রাজি হন। 2 সপ্তাহের মধ্যেই তন্ময়বাবু বিয়ে করে নিয়ে আসেন অনিমা দেবীর পছন্দ করা পাত্রী চঞ্চলা দেবীকে। বিয়ের দিন পর্যন্ত তো দুর্গা খুবই খুশি ছিল। সেও ভেবেছিল যে হয়তো সে তার মাকে ফিরে পাবে তার নতুন মার মধ্যে। কিন্তু সেটা যে তার ভ্রম ছাড়া আর কিছুই ছিল না, তা সে বিয়ের প্রথম রাত থেকেই বুঝতে পেরে গিয়েছিল। যখন তার ঠাম্মা তাকে তার বাবার কোল থেকে জোর করে কেড়ে নিয়ে যায় তার ঘরে আর বলে, এবার থেকে তুই আমার সাথেই শুবি, দুর্গার বাল্য মন কেঁদে ওঠে। আজ তার মাকে সে খুব মনে করছে। বাবার কাছে যাব বায়না ধরাতে এক চড় মারে অনিমা দেবী ছোট্ট দুর্গার কচি গালে। নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না। ও লক্ষ্মী অপয়া মেয়ে একটা। এদিকে মাতৃহারা কন্যা আজ যেন বাবার হাতও তার মাথার উপর থেকে সরে গেল। ফাঁকা হয়ে গেছে আজ তার মাথার ওপরটা। কেউ নেই তাকে ঝড় বৃষ্টি রৌদ্র থেকে বাঁচিয়ে নিজের বুকের সাথে লাগিয়ে রাখার। কাঁদতে কাঁদতে কখন যে তার চোখ লেগে গিয়েছিল সে বুঝতেই পারেনি। ঘুম থেকে উঠে সে দেখে তার বাবা কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। সবার সকালের খাওয়া হয়ে গেছে, কিন্তু তাকে না উঠিয়ে তো বাবা কোনোদিন খায় না। সে বাবার কাছে যায়, তারপর বলে, বাবা, তুমি কি কাজে যাচ্ছ? তাহলে আমাকে বেনুনি করে দেবে কে? তার বাবা তার নতুন মায়ের দিকে তাকিয়ে বলে, চঞ্চলা, এবার থেকে মেয়ের সব দায়িত্ব তোমার। ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিও, কেমন? চঞ্চলা সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, নিশ্চয়। দুর্গা তো খুব খুশি। আজ কতদিন পর মায়ের হাতে সে তৈরি হবে। সে স্নান সেরে তার নতুন মায়ের কাছে যায়। মা, ও মা, মা গো, আমাকে বেনুনি করে দেবে? আমি তো একা একা পারি না। চঞ্চলা দেবী তার সৎ মায়ের আচরণ বজায় রেখে দুর্গার চুলগুলো এক হাতে ধরে দাঁত খিঁচিয়ে বলে, বিনুনি বেশি আধিক্ষেতা, এমন আধিক্ষেতা দেখাতে আসবে না মেয়ে, বলে দিচ্ছি। আমি তোমার মায়ের চাকর নই যে তোমার সব কাজ করে দেব। নিজের কাজ নিজে করে নাও, বুঝলে? আর আমার স্বামীর কানে যদি এই কথাগুলো ঢেলেছ, তাহলে মেরে তোমার হাত পা ভেঙে গুঁড়ো করে দেব, বুঝেছ? সেদিনের পর থেকে নিজের কাজ নিজেই করে দুর্গা। বাবাকেও আর কিছু বলতে যায় না।
বিয়ের 1 বছর পর্যন্ত যদিও তার বাবা তাকে চকলেট খেলনা এনে দিত, ঘোরাতে নিয়ে যেত, মাঝে মাঝে পরিয়ে দিত, তাও আর রইল না। বিয়ের 1 বছর পরেই নেহা এসে যায়। দুর্গার ভাগের সব ভালোবাসা তার ভাগেই পড়ে। তার 2 বছর পর আসে বাবলু। তখন থেকে ঠাম্মা তো শুধু বাবলুকে নিয়েই ব্যস্ত থাকে, এমনকি চঞ্চলাকে কোনো কাজ করতে দেয় না। সব কাজ দুর্গাকে দিয়েই করাতো। দুর্গার বাবাও ব্যস্ত থাকতো বাবলু আর নেহাকে নিয়ে। দুর্গার জন্যে সময় থাকতো না তার কাছে। এবার তো চঞ্চলা দুর্গাকে তার বাবার সামনে বকে দিত। যদি তার বাবা কিছু বলতেন তাহলে ঘর ছেড়ে আবার হুমকি দিত। তাই তিনিও আর তার মেয়ের জন্য কিছুই করতে পারেন না। আর দুর্গাও মেনে নিয়েছিল এটাকেই তার ভাগ্য বলে। সে আর তার বাবার ওপরও দোষারোপ করে না। তবে তার বাবা তার শিক্ষাটা বাঁচাতে সক্ষম হয়েছিলেন। যদিও কোনো টিউশন ছাড়াই এবং ঘরের যাবতীয় কাজ করে সে তার পড়াশোনা চালিয়ে গেছে। তবে সে খুব ভালো ছাত্রী। বিজ্ঞান বিভাগে 87% নিয়ে পাশ করেছে এবং সে মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বাড়িতেই কোনো কোচিংয়ে যাওয়ার সুযোগ সে পায়নি। সে তার মায়ের সেই শেষ ইচ্ছা দুর্গাকে ডক্টর বানানোর স্বপ্ন পূরণ করতে চায়। আজ বিজয়া। যখন তার মা বেঁচে ছিলেন তখন আজকের দিন বিকেলে সে তার মা বাবা, মামা বাড়ি থেকে আসা মামা মামি, দাদু দিদা সবাই একসাথে রং খেলত। নতুন নতুন কাপড় পরে রাবণ দহন দেখতে যেত। তাকে এখন আর নতুন পোশাক দেওয়া হয় না। নেহার যেগুলো পুরনো হয়ে যায় সেগুলোই দেয়া হয় দুর্গাকে। আর তাকে কোথাও ঘুরতে নিয়েও যাওয়া হয় না। তারও কোনো ইচ্ছে নেই ঘুরতে যাওয়ার। শুধু এই দশমীর দিন মায়ের বিয়ের শাড়িটা পরে দুর্গা মাকে বিদায় জানাতে চায়। আজ সকালেই স্নান করে পরেছে তার প্রিয় মায়ের শাড়িটি। এই শাড়িটাতে খুব মানায় তাকে। সে খুব যত্ন করে রাখে এই শাড়িটি। প্রত্যেক বছর শাড়িটা ধুয়ে যত্ন করে রাখে। বাড়ির সমস্ত কাজ সে করে ফেলেছে। ওরা যে এখনো এলো না। এরপর তো মা দুর্গাকে নিয়ে যাওয়া হবে। আমি তো বিসর্জন দেখতে যাব। এবছর কি দেখা হবে না আমার? এই সব ভাবতে ভাবতেই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। হয়তো তারা ঘুরে চলে এসেছে। তাই তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে থেকে যায় দুর্গা। এরা তো মামারা এবং তার বন্ধুরা। এদিকে মা বাবাও বাড়িতে নেই। সে কি করবে বুঝতে না পেরে তাদেরকে বসতে বলে কিচেনে এসে ফোন করে তার বাবার নাম্বারে। কিন্তু ওপার থেকে তার নম্র গলার পরিবর্তে কড়া কণ্ঠস্বর শোনা যায়। দুর্গা মৃদু গলায় বলে, না, মানে মামারা এসে গেছে, কিন্তু তোমরা এখনো এলে না। তা কি হয়েছে? আমরা জানি তো কি হয়েছে। হ্যাঁ বলো, তুমি তো আছো, খেতে টেতে দাও, অতিথি সেবা করো, সেটাও জানো না নাকি? যাও, ওদের খুশি করে যাও। খুশি করবো মানে? কি বলতে চাইলো আমাকে মা? দুর্গা কিছু বুঝতে পারল না। এদিকে অতিথিরা এত চিৎকার করছে, আবার তার উপর মাইকের শব্দ। মাথা কাজ করছে না দুর্গার। 5টা গ্লাসে জুস বানিয়ে ট্রেতে করে তাদেরকে দিতে যায় দুর্গা, মনে ভয় আর প্রশ্ন নিয়ে। তাদের কাছে আসতেই দেখে তারা মদের বোতল বার করে ড্রিঙ্ক করছে, সাথে চিপসের প্যাকেট, মাংস কষা, আরও কত কি। দুর্গাও সব জন্মেও দেখেনি।
সে সাহস করে তাদের কাছে যায় এবং তাদেরকে একে একে জুস পরিবেশন করে। এমন সময় হঠাৎ একজন তার হাতটা ধরে খুব শক্ত করে টানে। ট্রেটা তার হাত থেকে পড়ে যায়। সে খুব ভয় পেয়ে যায়। সে বারবার অনুরোধ করতে থাকে, ছাড়ুন আমার হাতটা, কেন ধরছেন এভাবে আপনি? দয়া করে ছেড়ে দিন, লাগছে আমার হাতে, দয়া করে ছেড়ে দিন, কেন ধরেছেন? তার এই কাকুতি মিনতি যেন কারোর কানেই যাচ্ছে না। সবার এক হাতে মদের গ্লাস আর আর এক হাতে দুর্গাকে স্পর্শ করছে খুব বাজে বাজে জায়গায়। এরই মধ্যে একজন দরজার ছিটকিনিটা লাগিয়ে দেয়। দুর্গার বুকটা কেঁপে ওঠে। মনে তার হাজারো প্রশ্ন, কি হতে চলেছে তার সাথে? এইভাবে তারা করছেই বা কেন? সে তাদের কি ক্ষতি করেছে? সে কাকে ডাকবে এবং এখন সে কি করবে? বাইরের থেকে ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। ঢাক ঢোলের শব্দ, লোকজনের চিৎকার, মাইকের শব্দ ছাপিয়ে দিচ্ছে দুর্গার আর্তনাদ। তার অসহায় কণ্ঠের আওয়াজ কারো কানে যাচ্ছে না। সে এখন কি করবে? আবার এদিকে নৃশংস এই 5টি ক্ষুধার্ত পশু মদের নেশায় আচ্ছন্ন দুর্গার লাবণ্যময় কচি শরীরটার স্বাদ নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছে না। দুর্গা কেঁদে কেঁদে চিৎকার করতে থাকে, আমি কি করেছি আপনাদের? দয়া করে এত বড় ক্ষতি করবেন না আমার, আপনাদের পায়ে পড়ছে, এত বড় ক্ষতি দয়া করে করবেন না আমার। দুর্গার কথা শেষ হতে না হতেই একজন তার শাড়ির আঁচল ধরে টান দিয়ে খুলে ফেলে তার শাড়িটা। তার মায়ের প্রিয় শাড়িটা একজন গলায় জড়িয়ে হুকুম করে, এদিকে দুর্গা নিজের হাতের দ্বারা নিজের লজ্জাকে ঢাকানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। আর সেই 5 পশু আরো বেশি লোভে পড়ে যায় দুর্গার লাবণ্যময় শরীর দেখে। তারা এখন শুধু গিলে খেতে চায় সেই কচি বয়সের মেয়েটিকে। 5 জন মানবরূপী পশু আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে এক নাবালিকা কিশোরীর দিকে। দুর্গা তাদের থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে যায়। তাদের মধ্যে একজন তাকে শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে। মাথায় ব্যথা পায় দুর্গা, কিন্তু তাতে তাদের কোনো আসে যায় না। একজন দুর্গার ব্লাউজ ছিঁড়ে ফেলে। দুর্গা তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেই লোকটি তার গালে এক চড় বসায়। দুর্গা জোরে জোরে চিৎকার করতে থাকে। তাতে বিরক্ত হয়ে আরও একবার চড় বসানো হয় তার গালে। এরপর তাকে জোর করে বেডরুমে নিয়ে যায় সেই বড় বড় পশুগুলো। জোরে আছড়ে ফেলে দেয় তাকে বিছানার উপর, নগ্ন করে দেয় তাকে। সমস্ত লজ্জা কেড়ে নেয় তার কাছ থেকে। তারপর এক এক করে পুরুষত্ব দেখায় সেই অসহায় মেয়েটির উপর। ছিঁড়ে ছিঁড়ে খায় তাকে। তাদের পুরুষত্বের পরিচয় পাওয়া যাচ্ছিল ওই অসহায় যুবতীর শরীরের ক্ষত বিক্ষত অবস্থা দেখে। একের পর এক ধর্ষণ করে চলে দুর্গা মায়েরই এক কন্যাকে, যে মাকে তারা দেবী বলে পুজো দেয়। দুর্গা চিৎকার করতে থাকে। এই রকম অসহনীয় ব্যথা আর নিজের সব কিছু শেষ হয়ে যাওয়া দেখে হাহাকার করে ওঠে তার মন ও শরীর। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গেলেই তার উপর করা হচ্ছে শারীরিক প্রহার। সে আর পেরে উঠতে পারছে না এই পশুদের সাথে।
তার ঠোঁট কেটে গেছে, ক্রমাগত রক্ত ঝরছে সেখান থেকে। শরীরের জায়গায় জায়গায় আঁচড়ের দাগ। আবার নিজেকে বাঁচানোর চেষ্টা করার পাওনা হিসাবে পাচ্ছে চড় থাপ্পড়। এইসবে জর্জরিত হয়ে যায় দুর্গার শরীর। তবে নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করে সে। তার কচি শীর্ণ অনাবৃত শরীরটার উপর শুয়ে থাকা পশুটির হাতে মোক্ষম কামড় বসায় দুর্গা। রাগে প্রচণ্ড ক্ষেপে গিয়ে দুর্গার 2 হাত ধরে থাকা তাদের এক সঙ্গী টেবিলে রাখা ফুলদানিটা দিয়ে আঘাত করে দুর্গার মাথায়। ব্যাস, দুর্গার বেঁচে থাকার ক্ষীণ শক্তিটুকুও আর থাকলো না। অন্ধকার নেমে আসে তার চোখের সামনে। হাত পা অবশ হয়ে যায়। হৃৎপিণ্ডের গতি ধীর হয়ে যেতে থাকে। চিরদিনের মতো চোখ বন্ধ করার আগে দেখতে পায় তার মা দাঁড়িয়ে তার বিয়ের শাড়িটা পরে। খুবই সুন্দর লাগছে তার মাকে, ঠিক যেমন দুর্গার ছোটবেলায় লাগতো। কিন্তু এ কি, মায়ের চোখে জল, আর 2 হাত বাড়িয়ে দুর্গার দিকেই তাকিয়ে আছে, যেন বলছে, দুর্গার মুখে মাকে ফিরে পাওয়ার এক ম্লান হাসি, আর অস্ফুট কণ্ঠে সে বলে ওঠে, আসছি মা, আসছি আমি তোমার কাছে, আসছি। বলতে বলতে চিরদিনের মতো চলে যায় দুর্গা তার মায়ের কোলে। যে কোল আদর ভালোবাসা থেকে সে বঞ্চিত ছিল। এবার সে আর ফিরে আসবে না এই নিষ্ঠুর পৃথিবীর বর্বর পশুগুলোর মাঝে। এদিকে ক্রমশ 3 ঘন্টা ধরে নিজেদের শারীরিক চাহিদা পূরণ করার পর যখন তাদের বাসনা মিটে যায়, ক্লান্ত হয়ে যায় তাদের শরীর, নেশার ঘোর যখন কিছুটা কাটে, সেই শিকারীগুলো দেখে তাদের শিকার হওয়া তরুণী নগ্ন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বিছানার ওপর। একজন দুর্গার কনুই ধরে পরীক্ষা করতেই ভয়ে তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তার মুখ থেকে অস্ফুটভাবে বেরিয়ে আসে, কথাটা শুনেই সোফায় বসে ক্লান্ত শরীরটাকে শার্ট দিয়ে বাতাস করতে থাকা লোকটি ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে ফোন লাগায় তার দিদিকে। দিদি, আসলে আমরা একটু নেশা করেছিলাম তো তো ইয়ে মানে। ওপাশ থেকে উত্তর আসে, কি হয়েছে রে? বল, কি করেছিস? না না, তেমন কিছু না। আসলে ওই ওই মেয়েটা মরে গেছে। মানে কি 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 বলছিস? কি বলছিস তোরা? তোরা জানিস তোরা কি করেছিস? তোদেরকে একটু মজা লুটবার জন্য অনুমতি দিয়েছিলাম, তা বলে তোরা কি পাগল হয়ে গিয়েছিস নাকি? কি করেছিস? কি সর্বনাশ! আরে চাও না তো, আমরা কি আর গলা টিপে মেরেছি নাকি? নিজেও তো বললে যাও মজা করো, ফুর্তি করো, আর এখন নিজেই বকছো। আরে আমি তো তোদেরকে একটু মজা লুটতে বলেছিলাম, মেরে ফেলতে তো বলিনি। তোরা মেরে ফেললি। আমি কি করব? আমি এখন আমি নেহার বাবাকে কি উত্তর দেব? কি সর্বনাশ করলি তোরা। আচ্ছা, এক কাজ কর, আগে তোরা লাশটাকে সরিয়ে ফেল। আমি বরং এদিকটা সামলাচ্ছি, দেখছি কি করা যায়। মোবাইলে কথোপকথন শেষ করে তার বাকি সাথীদের সে বলে, ওই লাশটাকে সরিয়ে ফেলতে হবে, তোরা তাড়াতাড়ি হাত ছাড়া। 5 জন
দুর্গার নগ্ন শরীরটাকে এবং তার কাপড়গুলো একটা বস্তাতে ভরে, দড়ি দিয়ে বেঁধে তাদের বাড়ির পেছনের দরজা দিয়ে নিয়ে যায় পাশের নদীর কাছে, যেখানে অন্য এক প্রান্তে বিসর্জন দেওয়া হচ্ছে মা দুর্গাকে। সেই নদীতে গিয়ে ফেলে দেয়া হয় দুর্গাকে, যেখানে অন্য এক প্রান্তে বিসর্জন দেয়া হচ্ছে দেবী দুর্গাকে। সেই নদীতে নিয়ে গিয়ে ফেলে দেয়া হয় দুর্গার নিথর দেহটাকে, বিসর্জন দেওয়া হয় তাকে। চলে যায় সেও, কিন্তু সে আর কোনো দিনও ফিরে আসবে না। এদিকে চঞ্চলা দেবী তার স্বামীকে বাচ্চাদেরকে নিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাওয়ার বাহানা করে নিজে একটু আগেই বাড়িতে পৌঁছে ঘরটা ঠিকমতো গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে বেডশিটটা কেচে শুকোতে দিয়ে দেয়। এরই মধ্যে তন্ময়বাবু বাচ্চাদের নিয়ে বাড়ির দরজায় হাজির। এবার চঞ্চলা দেবী বুদ্ধি আঁটতে থাকেন কি বলবেন তার স্বামীকে দুর্গার ব্যাপারে। দরজায় কলিং বেল বাজছে। তিনি ধীর পায়ে দরজার দিকে এগোচ্ছেন এবং ভাবছেন কি বলবেন। দরজা খুলতেই হাউমাউ করে কেঁদে ওঠে চঞ্চলা দেবী। ওগো, ওগো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো, কি হলো গো, সর্বনাশ হয়ে গেছে আমাদের গো। তন্ময়বাবু জিজ্ঞাসা করেন, কি হলো, কাঁদছো কেন? চঞ্চলা দেবী খুব ভালো অভিনয় করতে করতে বলেন, ওগো, ওগো দুর্গা, দুর্গাজি একটা কোন ছেলের সাথে পালিয়ে গেল, আমাদের সবার মুখে চুন কালিয়ে দিয়ে দুর্গা চলে গেল গো, কি সর্বনাশ হলো। তন্ময়বাবুর যেন পা থেকে মাটি সরে গেল। তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। তবু নিজেকে শক্ত করে কোনো মতে জিজ্ঞাসা করল, কি বলছো এসব? মাথা খারাপ হয়ে গেছে নাকি? দুর্গা এরকম কিছু করতেই পারে না। নিজের কথাতেই অটল থেকে চঞ্চলা বলে ওঠে, হ্যাঁ, আমি আর কি করতে পারি বলো, আমি তো নিজে দু চোখ দিয়ে দেখলাম পালিয়ে যেতে একটা ছেলের সাথে, আমি দেখেছি, সত্যি গো। তন্ময়বাবুর বিশ্বাস হয় না, তার মন মানতে চায় না তার মেয়ে এমন কিছু করতে পারে। তিনি ঘরে চারিদিকে খুঁজতে থাকে দুর্গাকে, বারবার দুর্গার নাম করে ডাকতে থাকে, কিন্তু সাড়া আর পায় না। পাবেই বা কি করে? দুর্গা তো আর এই পৃথিবীতে নেই। সে এখন অনেক দূরে, আমাদের ধরা ছোঁয়ার বাইরে। সে এখন তার মায়ের কোলে শান্তির ঘুম দিচ্ছে, এত বছর ধরে যা সে পায়নি। আর সে কোনোদিনও ফিরে যেতে চায় না ওই নির্মম পৃথিবীতে, যেখানে ভালোবাসা, মায়া, মমতা কারো কাছ থেকে পায়নি সে, যেখানে মেয়েদেরকে সম্মান করা হয় না, বরং ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়। দুর্গার মতো কত মেয়ে না জানি শিকার হয়ে চলেছে দিনের পর দিন, না জানি কত মেয়ে প্রাণ হারাচ্ছে বিনা কোনো দোষে। তারা কি ন্যায় পাবে না দুর্গার মতোই? তারাও কি এইভাবেই মেয়ে হওয়ার শাস্তি পেতে থাকবে? কবে জাগবে এরকম নৃশংস মানুষদের অন্তঃসত্ত্বা? কতদিন এভাবে সহ্য করে চলবে মেয়েরা? পৃথিবীতে যদি এভাবেই নারী জাতি অপমানিত হতে থাকে, একদিন এই পৃথিবীতে থেকে যাবে কিছু পুরুষেরা, যারা নিজেরাও বেশি দিন টিকে থাকতে পারবে না। অর্থাৎ শূন্য হয়ে যাবে এই পৃথিবী। যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলা, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলা,
ধর্ষিত দুর্গা শব্দটি আমাদের মনে করিয়ে দেয় যে কেবল প্রতিমাই নয়, বাস্তবে নারীকেও সম্মান করা জরুরি। মেয়েরা কেবল মা, বোন বা দেবী নয়, তারা একজন পূর্ণাঙ্গ মানুষ, যার অধিকার আছে নিরাপত্তা, সম্মান এবং স্বাধীনতায় বাঁচার। আজকের দুনিয়ায় সেই আসল দুর্গার শক্তিকে ফিরিয়ে আনা দরকার, যে অন্যায় আর পাশবিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর সেই শক্তি শুরু হবে আমাদের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে, যখন আমরা সত্যি নারীকে সম্মান করতে শিখব। তখনই ধর্ষিত দুর্গা কথাটির অস্তিত্ব চিরকালের জন্য মুছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে নিয়ে আসব আরও একটি রোমহর্ষক গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।